সময় যে বিষয়টা ঠিক করা হয়েছে সেই বিষয়টি হচ্ছে কথাবৃত প্রসঙ্গ। মহারাজ যখন প্রথম স্ট্রাকচার করেছিলেন তখন অনেকগুলি রোজে কিছু কথাবৃত পাঠ করেছিলেন। এই আগের সিজনগুলোয় আমরা উপস্থিত ছিলাম। তারপরে দুদিন পরে হঠাৎ মনে হলো যে বিষয়টা সিলেক্ট করা ঠিক হয়েছে কিনা, কারণ যারা অংশগ্রহণ করছে তাদের কাছে কথাবৃত অন্য পর্যায়ে চলে যাবে, অন্য ধরনে চলে যাবে। তারা যে ভাব বা ভাবনা নিয়ে প্রশিক্ষণে আলোচনাটি আমাদের প্রতি দিয়েছে গত দুদিন ধরে, সেখানে শ্রীরামকৃষ্ণকে ধরা, শ্রীরামকৃষ্ণকে বোঝা একটু অপেক্ষাকৃত কঠিন। আমরা স্বামী বিবেকানন্দকে আমাদের সাধারণ যুক্তি বুদ্ধি দিয়ে আমাদের যে তথাকথিত মেটেরিয়ালিস্টিক নলেজ, যেটা জাগতিক যে বুদ্ধি, সেই বুদ্ধি দিয়ে আমরা স্বামী বিবেকানন্দকে বোঝার চেষ্টা করি। কারণ আমরা স্বামী বিবেকানন্দ আমাদের মতো তথাকথিত স্কুল কলেজে থেকে পাশ করে বেরিয়েছেন, তারপরে তার হাতে একটা বিশেষ পাওয়ার এসেছে। এখানে আমরা আলোচনায় রেখেছিলাম নরেন্দ্রনাথ অ্যাজ এ স্টুডেন্ট, সেই জায়গাটা আলোকপাত হয়নি, পরে আমরা কখনো সময় পেলে সেটাকে ধরে বলবো। যুবনায়ক বিবেকানন্দের বেশ কিছু অংশে আমরা পাই যে নরেন্দ্রনাথ কি করে বিবেকানন্দ হলো, সেই যে লড়াইটা, সেই যে একটি আমাদের বয়সী যে একটি ছেলে, আমাদের বয়সী একটি মানুষ, তার ভেতরের যে বিরাট লড়াই, সেই লড়াইটার ভেতরে তাকে কি করে পরিবর্তন করলো, সেটি যদি তোমরা নরেন্দ্রনাথের ওই সমস্ত কলেজ লাইফটা পড়ো, স্কুল লাইফের শেষ থেকে কলেজ লাইফটা পড়ো, এবং সেইখানে বুঝতে হবে যে লড়াইটা কোথায় আছে, কিভাবে। কিন্তু হঠাৎ কিছু হয়নি, অলৌকিকভাবে কিছু হয়নি। কিন্তু এই যে লড়াইটা ছিল সেইটা আমরা আলোচনায় রেখেছিলাম, কিন্তু মহারাজ সময় পাননি বলে এই বিষয়টা আলোচনা করলেন। বিলের সম্বন্ধে বেশিটা আলোচনা হয়েছে। বিলের সম্বন্ধে বা বাল্যকাল যেটা, এটা সম্বন্ধে কম বেশি আমরা সে ছোট বয়সে একটা শিশুদের বিবেকানন্দ বলে ছবি দেওয়া বই আমরা অনেকেই পড়েছি, আমরাও পড়েছি। ওইটা আমাদের স্মৃতিতে থাকে, ওটা আমাদের স্মৃতি। যেহেতু ছবি দিয়ে পড়েছি, খুব সহজভাবে বিশ্বেশ্বরানন্দজি লেখা গল্পের মতো, সেটা আমাদের অনেকেরই মনের ভেতর খানিকটা গাঁথা থাকে। বা বিলের যে মহারাজ যে কাহিনীগুলো বলছিলেন বিলের, সেই কাহিনীগুলোর অনেকটাই আমাদের জানা ছিল। নরেন্দ্রনাথের যে লড়াই, সেটি আমরা হয়তো সেভাবে তোমাদের কাছে আলোচনা করার সুযোগ পাইনি, কারণ যেহেতু সময় কম। পরবর্তীকালে দেখব যে প্রসঙ্গে বলছিলাম, নরেন্দ্রনাথকে আমরা কিছুটা বোঝার চেষ্টা করতে পারি আমাদের জাগতিক বুদ্ধি দিয়ে, কল্পনার মাধ্যম দিয়ে একটা জায়গায় যায়। পরবর্তীকালে সীমাকে আমরা বোঝার চেষ্টা করি কিভাবে না, তিনি যে প্রাত্যহিক জীবনে, যেটি আমাদের আজকে বিশেষত আজকে দুটি পাঠে আলোচনা হলো, ডক্টর প্রভাস সেনগুপ্ত যে আলোচনা করলেন, সেখানে তিনি তার প্রাত্যহিক জীবন যেভাবে করে দেখিয়েছেন, সেই করে দেখার উদাহরণগুলো যদি আমরা আলাদা আলাদাভাবে আমরা বিচার করি, আলাদাভাবে যদি আমরা সেগুলোকে সাজেস্ট করি, বা সেগুলোকে পর্যালোচনা করি, সেগুলোকে যদি বোঝার চেষ্টা করি, তাহলে কোথায় যেন আমরা পুরো বুঝতে না পারলেও মাকে অনেকটাই কল্পনা করে আমাদের অ্যাসেসমেন্টের ভেতরে আনতে পারি। কিন্তু শ্রীরামকৃষ্ণ সেদিক দিয়ে অনেক কঠিন এই কারণে, কারণ না শ্রীরামকৃষ্ণকে বোঝাই আমাদের পক্ষে, এই বয়সের ছেলে মেয়েদের পক্ষে বেশ কঠিন। যে বয়সের ছেলে মেয়েরা আমাদের এই শিবিরে অংশগ্রহণ করেছেন তাদের জন্য আমি বিশেষ করে বলছি। বড়দের পক্ষে হয়তো অনেক কম, কম্পারেটিভলি সহজ হতে পারে, কারণ তার জীবনে অনেকেই যখন আমরা সাহায্যে এসে পৌঁছই, জীবনের যে অভিজ্ঞতা, ঘাত প্রতিঘাত, সেটা আমাদের প্রত্যেককেই কিছু না কিছু শেখায়। সেই শেখানোটাই আমাকে কখনো
ঠাকুরের কাছে সমর্পণ করে, ঠাকুরের কাছে আকর্ষণ করে। কিন্তু শিশু, আমাদের কিশোর থেকে যুবক যারা, তাদের ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণকে বললে খুব অ্যাবস্ট্রাক্ট লাগে, কেন তিনি তো তথাকথিত কোনো পড়াশোনা করেননি। তিনি আবার বলছেন কি, খুব বেশি পড়াশোনার কথাও বলছেন না। বলছেন যারা শুকনো পণ্ডিত তারা অনেক পড়াশোনা করে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। পড়াশোনাটাকে তিনি বলছেন শুধু ঈশ্বর সাধনার দিকে, ঈশ্বরের দিকে যদি মন দিয়ে আমি পড়াশোনাটা না করি, তাহলে শুধু লেখাপড়ায় কিছু হবে। এই শ্রীরামকৃষ্ণ, এই শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যিনি লিখেছিলেন সেটা শ্রীরামকৃষ্ণ কথামৃত, সেটি আমাদের এখনকার আলোচনার বিষয়। যদিও আজকের একটি বিশেষ দিন, সেই বিশেষ দিনে আমাদের মন্দিরে, গর্ভমন্দিরের ভেতরে জগৎজননী মায়ের শ্রীবিদ্যা রূপে যে পূজা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, আজকের এই বিশেষ দিনে শ্রী শ্রী মাকে জগৎজননী রূপে, শ্রীবিদ্যা রূপে তাকে পুজো করা হয়েছিল। তো এই দিকটিকে আমাদের মঠ মিশনে এখানে ছোট করে হয় না, বড়ভাবে ডিটেল পুজো হয়। আমাদের বেলুর মঠে এটার সঙ্গে পুরোপুরি পুজো হয়। এবং আজকে দিনটিকে অন্যভাবে আরেকটি বিশেষ দিন বলে চিহ্নিত, ফলহারিণী কালী পুজো। সেই ফলহারিণী কালী পুজো হিসেবে আজকে এই দিনটিকে চিহ্নিত করা হয়। আজকে তাই সকালবেলা আমাদের পূজনীয় পটেশ্বরানন্দজি এই বিষয়ে তোমাদের আলোকপাত করেছেন, অনেকটাই আলোচনা করেছেন যে শ্রী মা এবং তার যে ষোড়শী পূজা, ষোড়শী পূজাটি কেন হয়, কিসের জন্য করেছেন, কিভাবে তিনি তার সেই রূপ বলে। যদিও এর তত্ত্বগত দিকটা জানি না উনি আলোচনা করেছেন কিনা, আমি ততক্ষণ প্রেজেন্ট ছিলাম না। তত্ত্বগতভাবে শ্রীবিদ্যার রূপ এবং তার এটা, সেটা মানে কম্পারেটিভলি অনেকটা কঠিন তত্ত্ব, বা সেটা ব্যাখ্যা তোমাদের কাছে হয়তো চট করে গ্রহণীয় না হতে পারে। কিন্তু আজকে সেই বিশেষ দিন, আমরা সেই বিশেষ দিনে রামকৃষ্ণের কথামৃত প্রসঙ্গে আসছি। তাই হয়তো রামকৃষ্ণ কথামৃত জানি না তোমাদের কেমন লাগবে, কারণ তোমরা বিভিন্ন তো পড়ে থাকতে পারো, কিন্তু রামকৃষ্ণ কথামৃত যেহেতু ভূমিকাটা করলাম এই কারণে, একবার করে যুবক যুবতী যাদের আছে তাদের কাছে একেবারেই রামকৃষ্ণ প্রসঙ্গ, রামকৃষ্ণ কথামৃত বা শ্রীরামকৃষ্ণের ভাবনাটাকে একদম আপন করে নিতে গেলে তারও একটা ম্যাচুরিটি আসা দরকার লাগে, অনেকটা চট করে গ্রহণ। আমরা আমাদের বিদ্যা বুদ্ধি দিয়ে সব বিচার করার চেষ্টা করি, আমরা যতটুকু স্কুল কলেজে যা শিখেছি সেগুলো দিয়ে। শ্রীরামকৃষ্ণকে সে স্কুল কলেজের বিদ্যা বুদ্ধি দিয়ে বিচার করাটা খুবই কঠিন, মানে তাকে গ্রহণ করাটা খুব কঠিন। যাই হোক, আমরা চেষ্টা করবো যে কথামৃত প্রসঙ্গের কিছু কিছু আলোকপাত করার জন্য। কথামৃত প্রসঙ্গে প্রথমেই আমরা যখন কথামৃত পাঠ করবো, তোমরা যখন একটু বড় হলে বা এখনো যদি মনে হয় কারো পাঠ করতে গেলে, তার একটি প্রথম প্রণাম মন্ত্র দেওয়া হয়। সেই প্রণাম মন্ত্রটা শ্রীমদ্ ভাগবতের গোপী গীতার অংশ থেকে তিনি চয়ন করেছেন, সেইটি দিয়ে আমরা শুরু করি। তারপর কথামৃতং তপ্ত জীবনং কবিভীরিতং কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবির্গণন্তি যে ভুরিদা জনঃ। এই বিশেষ মন্ত্রটি এখানে ব্যবহার করেছেন মাস্টারমশাই। আগে বলি, কথামৃত একটি বই, সেই সম্বন্ধে আগে তোমাদের জানার প্রয়োজন আছে, সেই জন্য বলি। কথামৃত এই বইটি যিনি রচনা করেছেন তিনি মাস্টারমশাই নামে রামকৃষ্ণ মঠ মিশনে তিনি খ্যাত। তিনি মহেন্দ্রনাথ গুপ্ত, তৎকালীন কলকাতার একটি প্রখ্যাত স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। পরবর্তীকালে তিনি রিপন কলেজ, আজকে যেটা তোমরা সুরেন্দ্রনাথ কলেজ বলে দেখছো শিয়ালদার সামনে, সেই রিপন কলেজের প্রফেসর ছিলেন। তিনি কলকাতার জ্ঞানীগুণী যে মানুষগুলি, সেই মানুষদের ভেতর একজন ছিলেন। তাকে সেইভাবে সে তার স্বীকৃত ছিল, তিনি সেই জ্ঞানীগুণী মানুষদের একজন বলে তিনি স্বীকৃত ছিলেন। এই কথামৃতকার মহেন্দ্র গুপ্ত মহাশয় এমন এক অদ্ভুত জিনিস তৈরি করেছেন, যেটি পৃথিবীতে বিরল। এই কথামৃত পুস্তক, যে বই তিনি রচনা করেছেন, সেটি পৃথিবীতে খুব বিরল। কেন বিরল? আমরা দেখেছি
কথামৃততে কি চেষ্টা করেছেন, তিনি শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে যখন এসেছিলেন, কিভাবে এসেছিলেন তাহলে সেই প্রসঙ্গে যদি যাই, তার মনে খুব ডিপ্রেশন হয়েছিল, এবং কি এমন একটি ডিপ্রেশন হয়েছিল তিনি প্রায় আত্মহত্যা করবেন এরকম একটা মানসিকতার দিকে চলে গেছিলেন। সেই জন্য কলকাতা থেকে তখন তিনি বাইরে এসেছেন। কলকাতা থেকে তখন বরাহনগরটা, এখন যেটা আমরা বরাহনগর বলি ডাকতে, বরাহনগরটা কলকাতার বাইরে ছিল, অনেকটাই দূরে ছিল। তাই বরাহনগরে তখন অনেক বাগান বাড়ি ছিল। এখন যেটা আমরা দক্ষিণেশ্বরে দেখছি, অনেক ইনফ্রাস্ট্রাকচার বেড়ে গেছে, মানে কংক্রিটের জঙ্গল অনেক বেড়েছে, সর্বত্রই বাড়ছে। তা তখন ওইখানে অনেক বাগান বাড়ি ছিল। তখন এই বাগান বাড়িতে তার বন্ধু ছিল, সেই সিধু বলে, তার বন্ধুর কাছে তিনি বেড়াতে এসেছেন, জাস্ট চেঞ্জ, মানে ওই রকম মানসিক অবস্থা, কিছু একটা সাংসারিক অন্য কিছুতে তার যে ডিপ্রেশন হয়েছিল, এই ডিপ্রেশনের জন্য তিনি ওখানে এসেছেন। সিধু বলছেন যে এখানে অনেক বাগান বাড়ি আছে, ওইখানে দক্ষিণেশ্বরে একটা বাগান বাড়ি আছে, ওখানে পরমহংস বলে একজন থাকে, তুমি যাবে? তাহলে এই যে মহেন্দ্রনাথ দত্ত, তিনি কিন্তু শ্রীরামকৃষ্ণকে দেখতে আসেননি বা শ্রীরামকৃষ্ণকে জানতে আসেননি, তাকে পাকে প্রকারে, মানে কোনো একটা কার্য কারণে তাকে তিনি দক্ষিণেশ্বরে এসে হাজির হয়েছেন। তাকে কে নিয়ে এসছেন? তার বন্ধু সিধু তাকে নিয়ে এসছেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কিন্তু তার তেমন কোনো ধারণা, কোনো ভালোবাসা বা ওরকম কিছু আগে ছিল না। সবই তো পূর্ব চিহ্নিত, পূর্ব থেকে আগে নিশ্চয় করা থাকে। যেমন আমাদের মহারাজ বলছিলেন, মহারাজ যখন শ্রীরামকৃষ্ণ সংস্পর্শে স্বামীজির কথা বলছিলেন, তখন বলছেন যে স্বামীজিকে যে তিনি নিয়ে এসেছেন, তার সাথে আবার নতুন সম্পর্ক হয়েছে, মানুষ সুন্দর করে বলছিলেন। সেরকম শ্রীরামকৃষ্ণ যখন অবতার রূপে আসেন, এখন ওই অবতার রূপে এই যে কনসেপ্টটা খুব বাচ্চাদের ক্ষেত্রে বুঝে নেওয়া বা মেনে নেওয়া একটু একটু হয়তো অসুবিধা হতে পারে। অবতার রূপে এমন একজন মানুষ, সেটাকে ইংরেজিতে বলছে ম্যান, অবতারকে ইনকার্নেটেড ম্যান বলছে বা গড ম্যান বলা হচ্ছে, যে একটা মানুষ দেবতার মতো মানুষ, এমন একটা মানুষ যার কোনো গুণ এমন যেটা আমরা মাপ করতে পারি না। আমরা আমাদের বিষয় বুদ্ধি দিয়ে, আমাদের বিচার বুদ্ধি দিয়ে একটা মানুষকে মাপার যত যন্ত্র আছে, বিচার করার যন্ত্র আছে, ইজ বিয়ন্ড অফ দ্যাট। এমন একজন মানুষ, সেই গড ম্যান বা শ্রীরামকৃষ্ণ, সেই তার কাছে তিনি যখন আসেন, আমাদের ভারতীয় চিন্তাধারায় ইনকার্নেটেড যিনি অবতার পুরুষ আসেন, তিনি তার লীলা সহচরদের সাথে নিয়ে আসেন। যেমন শ্রীকৃষ্ণের ক্ষেত্রে দেখবো, রামচন্দ্রের ক্ষেত্রে দেখবো, বুদ্ধের ক্ষেত্রে দেখবো, জিসাস খ্রিস্টের ক্ষেত্রে দেখবো, সব ক্ষেত্রেই তিনি তার লীলা সহচর। শ্রীরাম মায়ের যে আজকে পুজো হচ্ছে, এখানে মা কি হিসেবে আছেন? মা তার লীলা সঙ্গিনী হিসেবে এসেছে। হয়তো আজকে আমরা একটু আগে শুনছিলাম, তার সাথে যখন শ্রীরামকৃষ্ণের বিবাহ হলো, সে এক অদ্ভুত গল্প। তখন তার বয়স কত? মাত্র 5 বছর বয়স। তিনি বলছেন না, তিনি জানেনই না যে স্বামী কাকে বলে। স্বামী বলতে গিয়ে যিনি সেই সেন্সি তার ব্যাপারে তখন বললেন, এইরকম একটি মানুষ। কিন্তু তাকে নিয়ে এসেছিলেন, নির্দিষ্ট করা ছিলেন। তেমনি বিবেকানন্দ তেমনি নির্দিষ্ট করা ছিল, বন্য যারা, তেমনি এই মহেন্দ্রনাথ দত্ত নির্দিষ্ট ছিল যে তিনি এই ধরনের একটি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে তিনি এমন কিছু রচনা করবেন যেটি মানে কালের নিরিখে সেটি শ্রেষ্ঠ হয়ে উঠবে। কেন শ্রেষ্ঠ? কথামৃত পৃথিবীর ভেতরে যে কোনো বইয়ের ভেতরে কথামৃত বইটি সবচেয়ে বেশি ভাষায় সেটা রূপান্তরিত হয়েছে। পৃথিবীর বহু ভাষায়, অনেক ভাষায় কথামৃত অনুদিত হয়েছে, ট্রান্সলেটেড হয়েছে। এখনো পর্যন্ত আমরা ধরো কলকাতা পুস্তক মেলায়, এই যে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার হয়, প্রায় আমি তার প্রথম বছর থেকেই তার সাথে জড়িয়ে আছি, যাতায়াতের ভেতরে আছি। এখনো বহু মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, আজকালকার তোমাদের মতো কি তোমাদের থেকে একটু বড় টড়ো, তারা সবাই এসে কি চায়? একটা কথামৃত চায়। সে হয়তো কথামৃতটা ভেতর বাইরে পুরো জানে না, কিন্তু কথামৃত অ্যাজ এ একটা বই হিসেবে সেটি মানুষের এত কাছের জিনিস হয়েছে, এত প্রাণের জিনিস হয়েছে, যেটি পড়লে, যেটি শুনলে, যেটি জানবেন, তার তারণ হবে, তিনি উদ্ধার হয়ে যাবেন, তিনি জগৎ থেকে তার মুক্তি হবে। এইরকম একটা কনসেপ্টে কথামৃত বইটিকে সে ঘরে রাখতে পারলে ভালো। আমাদের হিন্দু স্ট্রাকচার ছিল আগে যে ঘরেতে আমাদের গীতা রাখা হতো,
মানে গীতাটা আমার আমার মাকেও দেখেছি, আমার গর্ভধারিণী মাকেও দেখেছি, গীতাটা যত না পড়তেন তত বেশি প্রণাম করতেন। অনেকবার ধরে গীতাটা মাথায় থেকে ঠুকঠুক ঠকঠক ঠকঠক করে প্রণাম করতেন। ওই অল্প স্বল্প হয়তো একটু হয়তো পড়তেন, কিন্তু ভেতরে বুঝে পড়তেন কিনা আমি শিওর। আজকে আমি এই বয়সে তাকে বিচার করা আমারও করা উচিত না, কিন্তু সেটি কেন করতেন? মানে সেটি এমন একটি পবিত্র জিনিস, সেটা ঘরের শোভা শুধু না, সেটা ঘরে থাকলে ঘরটাও পবিত্র হবে, ঘরের ভেতরে শুদ্ধতা আসবে, কথা ভিতরে আসে, এরকম মানুষের ভেতরে এটি করার পেছনে এই শ্রীম তিনি এই রচনাটার ভেতরে এমন একটি অদ্ভুত রচনা করেছেন। সেখানে কি হয়েছে, আমরা যদি জাগতিক ভাবে দেখি, যখন কোনো বড় বড় মানুষ, সারা পৃথিবী তোমরা যদি বড় হয়ে পড়ো, বড় বড় মানুষের অনেক বায়োগ্রাফি লেখা হয়েছে। সেখানে সব জায়গায় যারা বায়োগ্রাফি রাইটার হয়, যারা বায়োগ্রাফিটা লেখেন, তারা তাদের নিজের কথা অনেক বেশি লেখেন। সেখানে তার সাথে তার কিভাবে পরিচয় হয়েছে, কিভাবে ইন্টারাকশন হয়েছে, তার কি অবজারভেশন, সেখানে যিনি রাইটার, তিনি অনেক জায়গা প্রমিনেন্ট হয়েছে। তোমরা যদি কথামৃত করো, সেখানে শ্রীম খুব সাবধানে, খুব সন্তর্পণে নিজেকে বুঝিয়ে রেখেছে। নিজের নাম পর্যন্ত সেখানে তিনি 2-3 জায়গায় 2 রকম 3 রকম ছদ্মনাম ব্যবহার করেছেন শ্রীম মাস্টার সাহিত্যে 2 জায়গায়, কিন্তু নিজেকে কোথাও প্রমিনেন্ট করেন। এটি একটি বড়, নিজেকে কোথাও তিনি প্রমিনেন্ট করেন। তিনি লিখছেন এই যে অহংকার, ব্যক্তি মানুষের যে অহংকার, সেটি তিনি কোথাও প্রকাশ করেন। আরেকটি কি, তিনি কিভাবে লিখেছেন তার যদি ইতিহাসটা আমরা পাই, তিনি খুব কম দিন মাস্টারমশাই খুব কম দিন শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসেছিলেন। তখন যখন তিনি প্রথমভাবে এসে, তারপর যখন তাকে একটু ভালো লাগলো একটু, তিনি তার ছুটির দিন কলকাতা থেকে দক্ষিণেশ্বরে আসতেন। তাহলে সেটা অনলি সানডে আর আদার্স হলিডে, ভেরি লিমিটেড ডেজ। আর যদি আমরা দেখি 81 সাল থেকে 86 সাল, এটা দেশ যাও হয়ে আছে, সংখ্যা আছে 100 কতদিন না কিলোমিটার আছে, কতদিন আমার ঠিক এখন সংখ্যাটা মনে নেই বলে বলতে পারছি না। ঠিক এই কদিন মতো তিনি শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসেছেন। তিনি কি করেছিলেন, তিনি তার সংস্পর্শে এসে যে কথাগুলি তিনি তার সাথে যা হতো, সেটি বাড়ি গিয়ে তার ডায়েরি লেখা অভ্যেস ছিল। তিনি বাড়িতে গেছিলেন, খুব সংক্ষেপে কতগুলো নোট করে রেখেছিলেন। যখন শ্রীরামকৃষ্ণের শরীর চলে যায়, তারপর তার এখন মনে হলো যে আমি তো শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে মানুষের তো ঠিক ঠিক জানা হয়নি, অনেক কিছু জানেন না, অনেকেই অনেক কিছু জানে না, তার সম্বন্ধে আমি সেই দায়িত্বের কিছু অংশ করতে পারি কিনা বলে প্রথম তিনি লিখতে আরম্ভ করেন। সেটা ইংরেজি পত্রিকায় প্রকাশ হয়। এই যে লিখেছিলেন, লেখার পদ্ধতিটা খুব অভিনব। কি করতেন, ওই যে ছোট্ট ডায়েরিতে অল্প অল্প কোনো একটা কি আছে, ওই আমাদের পরেশানন্দী বলছিলেন তোমাদের যে একটা দুটো কথায় তুমি কথার ভাবটাকে তুমি কোথাও নোট করে রাখো, টোটাল যে ভাবটা আসছে, টোটাল যে কথাটা আসছে, সেটা তুমি 2-4টে পয়েন্টে নোট করো। তিনি ওইভাবে কিন্তু মাস্টারমশাই নোট করে রেখেছেন। এবারে কি করছেন না, ওই শব্দগুলোকে একটা কি দুটো লাইন হয়তো পূজ্য লিখেছেন একদিনের সাক্ষাৎকার, যেটা আমরা 10 পাতা পড়বো কি 5 পাতাতে পরে রূপান্তরিত হচ্ছে এরকম। সেই সময় তিনি কি করছেন, সেটার উপর ধ্যান করছেন। তিনি ধ্যানে আবিষ্ট হয়ে একেবারে গভীর ধ্যানে গিয়ে সেই দিনে, যে দিনের ঘটনা, সেটা তার কাছে মানসপটে ছবির আকারে উদ্ভাসিত হতো, তখন তিনি সেটাকে লিখতেন। সেই লেখাটাই আমাদের কাছে কথামৃত হয়ে এসেছে। তাই কথামৃতের এই একটা অদ্ভুত বৈশিষ্ট্য, লেখার ভেতরে এই একটা অদ্ভুত বৈশিষ্ট্য, যেটা আমরা যদি কথামৃত পড়ি, সেখানে দেখবো কথামৃত যেন আমাদের বলছেন চিত্রকল্প বলি আমরা, চিত্রনাট্য যারা লেখার চেষ্টা করেছে, বা চিত্রনাট্য তোমরা যদি কেউ পড়ে থাকো, সত্যজিৎ চিত্রনাট্যের বই পাওয়া যায়, বা অন্যান্য মৃণাল সেন বা যারা বড় বড় চিত্রনাট্যকার আছেন, তাদের যদি বই তোমরা পড়ো, চিত্রনাট্য যখন লেখেন, সত্যজিৎ চিত্রনাট্য লেখার সাথে সাথে ছবি আঁকতেন। মানে ওইখানে কি দৃশ্য হবে, কি হবে না হবে, এখানে কথামৃতটা উনি লিখেছেন ঠিক ওই রকম, সেখানে যেন একটা ছবি ফুটে উঠছে, সব জায়গায় একটা ছবি ফুটে উঠছে, এমন ভাবে তিনি কথামৃতটা লিখেছেন। এর একটা কথামৃতের বিশেষ বৈশিষ্ট্য। আর কথামৃতে তিনি কোথাও নিজেকে প্রমাণ, কেন মাস্টারমশাই ছিলেন কলকাতার মানুষ, কলকাতার শিক্ষক, তার ভাষা শালীন, সে মানে, কিন্তু তিনি কোথাও ঠাকুরের যে কথার ধরনটাকে চেঞ্জ করেন। ঠাকুরের কথার ভিতরে কিছু ঠাকুর আমরা জানি যে হুগলি জেলার কামারপুকুর, এটি গন্ডক গ্রাম বলে বলা হয়, তখনকার দিনে
এত কমিউনিকেশন ছিল না, এখন সহজে হয়তো কমলপুরে যাওয়া যায়। তো সেখানকার মানুষ ওনার কিছু কলকুলার ছিল, মানে এই যখন এই কোনো অবতার পুরুষ আসেন, তারা যখন কথা বলেন, তাদের কথা বলার ভেতরে এমন একটা সহজিয়া ভাব থাকে। যে ভাষায় তিনি কথা বলেন, সেই ভাষায় কথাটা শুধু যারা স্কলার, যারা পড়াশোনা করে তাদের জন্য না, আপামর জনসাধারণ যাতে বুঝতে পারেন সেই ভাষায় তারা কথা বলে। তাই কথামৃতের ভাষা যদি দেখা যায়, সেখানে মাস্টারমশাই কিন্তু সেটি করে রাখার চেষ্টা করেছে। এই যে সুন্দর করে কথামৃতকে ধরে রেখেছে, যেমন যখন কথামৃত সম্বন্ধিত আমাদের আলোচনাটা, তাই কথামৃতে এই সুন্দর জিনিসটাকে তিনি ধরে রেখেছিলেন, যাতে করে সাধারণত যে ঠাকুর বলছি না লোক কল্যাণের জন্য, লোকহিতের জন্য, এই জন্য তো কিন্তু তার ভাষাটাও লোকভাষা আছে। এমন অনেক ভাষা আছে, এমন অনেক উদাহরণ আছে যেগুলো গ্রামীণ কথা, একেবারে গ্রামীণ, তার অনেক মানে হয়তো আমরা এখন বুঝতে পারি যে ওইটা কেন বলেছেন। ওই দিস ইজ দ্য প্রসেস। আমরা যদি জিসাস ক্রাইস্টের অরিজিনাল পাই, যদি আমরা অন্য কোনো অবতারে পাই, সবসময় তারা কি করে, মানুষ, সাধারণ মানুষকে বোঝানোর জন্য অ্যালিগরি বলা হয়, অ্যালিগরি বলা হয়, সেই অ্যালিগরি দিয়ে তারা প্রকাশ করে। কথামৃতকার সেই শ্রীরামকৃষ্ণের সেই অ্যালিগরিকে কিন্তু নিখুঁতভাবে এঁকেছে, কোথাও সেটাকে তিনি চেঞ্জ করেননি। তিনি তো শিক্ষিত মানুষ ছিলেন, তিনি অনেক মানুষের কাছে জানেন, তিনি সহজেই সেটা পরিবর্তন করতে পারেন, কিন্তু করেননি। এখানে কিন্তু উনি খুব পারফেক্ট ছিলেন, নিজেকে খুব পারফেক্ট রেখেছিলেন। এই একটি কথামৃতের আমাদের বৈশিষ্ট্য। কথামৃতে একটি বিষয় হয়তো অনেকের আমাদের খারাপ লাগতে পারে, কারণ কথামৃতের রচনা হয়েছিল না পাটে পাটে বেরিয়েছিল, একটা একটা পত্রিকায় বেরিয়েছিল, পরে সেটা বাংলা হয়েছে, বিভিন্নভাবে হয়েছে। সেটা আমরা কথামৃতে অনেক সময় দেখি একই কথা, একই ঘটনা বারবার বলা হচ্ছে। যারা পড়েন কথামৃত, বয়স্ক যারা আছেন, তাদের কাছে মনে হচ্ছে এটা তো একটু এডিট করে দিলে ভালো। আমি যখন বারান্দপুরে ছিলাম, একটা কথামৃত ছোট সংস্করণ বার করেছিলাম আমরা, সেখানে আমরা কথামৃতের নাম দেওয়া হয়েছিল পকেট সংস্করণ বলে। সেখানে আমরা গানগুলোকে বাদ দিয়েছিলাম বা কিছু যেগুলো রিপিট হচ্ছে বাদ দিয়েছিলাম, কিন্তু মানুষ নেয়নি। আমি যখন পরম পূজ্যপাদ প্রতিষ্ঠানের দিকে আমন্ত্রণ পত্রটা দিতে গেলাম যে মহারাজ আমরা এরকম একটা বই প্রকাশ করছি কালচারে, তখন আত্মস্থান দিয়ে আমাদের বইটা প্রকাশ করেছেন। এর আগের যিনি ছিলেন মহারাজ আমার কাছ থেকে চিঠিটা নিয়ে বললেন, এটা কি পকেট কেন? মহারাজ আমাদের এইভাবে কথা বলতেন, আপনি খুব যারা প্রতিষ্ঠানের দিকে দেখেছেন বা জানেন, এইভাবে কথা বলতেন, পকেট কেন? কেন আমি কথামৃতকে উপর কেন আমি এডিট করতে চাই, কাঁচি চালাতে চাইছি কেন? তার উপর আমি অন্য একটা বিশেষণ অ্যাড করতে চাইছি, এটা উনি আমাদের বলতে চাইছেন। কারণ এরকম পুরুষ তো গোপন পুরুষের মতো তো ওনারা, মানে কথামৃত এমন একটা জিনিস, এই যে কেন বললাম যে কথামৃত আমরা অনেক জায়গায় পাবো একই কথা অনেকবার বারবার বলছে। তা সেখানে মহাজি বলছেন, দেখো এই যে শাস্ত্র কথা যে শাস্ত্র সম্বন্ধে তোমাদের যদি কঠিন, যদিও কালকে যদি সুযোগ হয় তখন বলবো, তখন সেখানে দেখবে একই জিনিস রিপিট করা হয়, বারবার রিপিট করা হয়, মানেই যে সেটাকে খারাপ তা না, অনেক জিনিসকে বারবার রিপিট করে সেটাকে সহজবোধ্য করা হয় আমাদের জানার জন্য। সেই জন্য কথামৃতে আমরা অনেক জায়গায় রিপিটেশন পাই। সুতরাং এটাকে স্বাস্থ্য মতে এটাকে কোনো দোষ বলা হয় না, এটা ভালোর জন্যই করা হয়েছে বলে ধরে নেওয়া। কথামৃতে এই যে আমরা প্রথম যে মন্ত্রটা বললাম কথামৃত, নামটা কি সুন্দর দিয়েছে, কথা অমৃত, কথা অমৃত সমান। আমরা জানি সে অমৃত, অমৃত যদি আমরা লাভ করতে পারি, অমৃত যদি এক টুকরো আমরা আস্বাদন করতে পারি, তাহলে আমাদের অমৃতত্ব লাভ হবে, আমরা অমর হয়ে যাব। এটা তো আমরা দেখেছি যে সেই দেবতারা সে অমৃত কিভাবে মন্থন করেছিলেন, সেগুলো আমরা দেখেছি। সেই হিসেবে অমৃত নাম দিয়েছে, মানে তা একটুকু যদি আমরা আস্বাদন পাই, একটুকু যদি আমাদের মনের ভেতরে আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা অমরত্ব লাভ করব। এটাই হচ্ছে কথামৃত নাম দেওয়ার ওনার যে ইচ্ছে, ওনার করে। এখানে উনি বললেন কি যে কথামৃতটা কি কথারূপ অমৃত, সেটা কিরকম না তত্ত্ব জীবন। আমি যে প্রথম যে প্রণামপত্রটা বললাম সেটা কি বলছে, তত্ত্ব জীবন। তত্ত্ব জীবন মানে কি, যারা এই সংসার, মানে আমরা এই জাগতিক যে মানুষ, যারা এই জাগতিক মানুষ, তারা কি হয়েছে সবসময় জাগতিক কারণে, সংসারের কারণে, সুখ দুঃখ, নানা রকম চাওয়া পাওয়ার কারণে কি হয়ে আছে, তপ্ত হয়ে আছে। তারা কি হয়েছে, মৃতপ্রায় হয়ে আছেন
এই যে দগ্ধ মানুষ, এই যে সংসারের জ্বালায় যারা পুড়ে মরছে, এই মানুষের কি জল স্বরূপ, জল মানে প্রাণ স্বরূপ, প্রাণ স্বরূপ কে না এই কথামৃত। তার সমস্ত যন্ত্রণার অবসান করে তাকে মৃত্যুর হাত থেকে, সংসার চক্র থেকে বাঁচার এই কথারূপ অমৃত। তাই তিনি বলছেন কথামৃতম তত্ত্ব জীবন। তারপর কি বলছেন? কবিভিদিতম। কবিভিদিতম কেন বলছেন? কবি কারা? কবি অর্থাৎ জ্ঞানী, যারা শাস্ত্র মর্ম জানে তাদেরকে বলা হচ্ছে জ্ঞানী। তারা কথামৃতের প্রশংসা করেন, তারা সর্বদা এই কথামৃতে স্তুতি করেন, এই বলে যে কথামৃত মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচায়। মানুষ যে মরণশীল নয় এই জ্ঞান দেয়। আর কথামৃত কিরকম না কল্ম সাপ, মানে আমাদের সমস্ত কল্মষ, কল্মষ মানে হচ্ছে পাপ পুরুষ, আমাদের মধ্যে যে নেগেটিভ গুলো রয়েছে সেইগুলোকে কি করবে না সেইগুলোকে দূর করবে কে না এই কথামৃত দূর করবে। তাই সংসারে আমরা যে অন্ধকারে রয়েছে, এর আগে আমরা যে ক্রিয়াটি করছিলাম, সেই অন্ধকার থেকে কিভাবে আসবো, আমাদের কিভাবে আমাদের যে কাজে লেগেছে মনে হতো তা থেকে আমরা কি করে উত্তরণ হবে, সেটি হচ্ছে কথামৃততে সেখানে বললেন। সেটা কিভাবে হবে না কর্ম সাপন। এবারে শুধু তাই না, তারপর কি বলছেন না শ্রবণ মঙ্গলম বলছে। দেখো, যে শুনবে কবিভিদিতম কর্ম সাপহম শ্রবণ মঙ্গলম বলছে, মানে তারপর যদি মনে হয় কি আচ্ছা শ্রবণেতে কল্যাণ হবে, যদি আমি সেটা গ্রহণ নাও করতে পারি, তার কথার মধ্যে যে শ্রবণ করবে তারও মঙ্গল হবে। এই সুন্দর একটা মন্ত্র, তা শ্রীমন, সেটা কিরকম না সৌন্দর্য বিশিষ্ট। এই যে অদ্ভুত ভাবে কথামৃত বর্ণনা তিনি দিলে, কথামৃতের যে আমরা প্রথমে কথামৃত পাঠ করার আগে মন্ত্রটি পড়ি, তার ভেতরে কি যে আততাম, মানে তারপরে বলছে আততাম মানে কি বিস্তৃত, এটা জগতের মতো সব জায়গায় সুযুক্ত শুদ্ধ, যেরকম আমরা বলি সব জায়গায় তার ভাব ভাবনা বিস্তৃত হয়ে আছে। তুমি যতটুকু পারো আহরণ করো, আরোহণ করো, আহরণ করো, যেখান থেকে পারো যতটুকু তাতেই হবে। তুমি সবটা, যে শাস্ত্রকার, যে শাস্ত্র বোঝে, যে জ্ঞানী, সে তার ভিতর থেকে শাস্ত্র মতে তার ব্যাখ্যা করবে। যে সাধারণ মানুষ, সে তার ভিতরে সহজভাবে তার ব্যাখ্যা করবে। যেখান থেকে যে যেভাবেই হোক, ঠাকুর সবার জন্যই ব্যবস্থা করেছেন। ঠাকুরের কথাতে কাউকে বাদ দেওয়া নেই, সবার জন্যই সলিউশন রয়েছে। তার প্রেসক্রিপশন এমন যে সবাইকে কঠিন অস্ত্রোপচার করতে হবে এমন নয়, তোমার সাধারণ দাবাও যে তার ভেতরে রয়েছে। সেইখানে এই কথামৃতের এই একটি বৈশিষ্ট্য। তারপর কি বলছেন? ভূমি গৃণান্তি যে হরিদা জানা, যারা বহু দান করেছে অর্থাৎ বহু শক্তিকে সঞ্চয় করেছে, তাদের এই কথারূপ অমৃতে স্বাভাবিক রুচি হয়, এটাই বলছে। তাহলে কথামৃতটা এমন একটি জিনিস, এমনভাবে তিনি বলেছেন, এমনভাবে কথামৃত সম্বন্ধে সাধারণভাবে আমরা যতটুকু দেখলাম, যে কথামৃত বই সম্বন্ধে একটু সাধারণভাবে বললাম, এটা বলতে গেলে আরো অনেকটা লাগে, অনেকটা সময় লাগে। তা আমরা একটু কথামৃতের কিছু অংশে একটু একটু যেটা বললাম সেই বৈশিষ্ট্যগুলো তোমাদের কাছে তুলে ধরার জন্য একটু পাঠ করবো কিছু অংশ। দেখবে যে কথামৃতটা লেখা হয়েছে, যখন কথামৃত বইটা খুললেই প্রথমে দেখবে, প্রথমে একটা শ্রীরামকৃষ্ণের জীবন চরিত্র রয়েছে, তারপরে দেখবে যে তখনকার সময় দক্ষিণেশ্বরের যে সমস্ত বর্ণনা রয়েছে, একদম ভিভিড বর্ণনা, এত সুন্দর। তুমি যদি বর্ণনাগুলো চোখ পড়ার পর চোখ বন্ধ করে দেখতে চাও, দেখবে ছবির মতো দেখতে লাগছে, ছবির মতো তোমার মনে হয় ছবি যেন তোমার কাছে এঁকে দিয়েছে, একদম ফুটে উঠছে। তাই আমরা শ্রীরাম মাস্টারমশাই প্রথম সাক্ষাৎকার হয়তো বলবো ভেবেছিলাম, সেখান থেকে সময় লাগে ওখান থেকে সরে আসছি। কারণ ওখান থেকে কিভাবে মাস্টারমশাইয়ের আইডিয়া হয়েছিল শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে, প্রথম সাক্ষাৎকারটা পড়লে বোঝা যাবে যে মাস্টারমশাই কিভাবে আইডিয়া হয়েছিল। আমরা সেটা এগিয়ে যাচ্ছি, একটু কথামৃতের কিছু অংশ আমরা পড়ছি, কিছু অংশ পড়ছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ উল্লাস চরিত্র অভিনয় দর্শনে স্টার থিয়েটারে গেছে। এটি মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কোথায় গেছেন না স্টার থিয়েটারে গেছে। স্টার থিয়েটারে এখানে নাটক হয়, যেখানে গিরিশ ঘোষ এবং বড় বড় নাট্যকার আছেন, সেখানে নাটক দেখতে গেছেন।
শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে, দেখো একটা হেডিং দেওয়া থাকে, খুব সুন্দর করে হেডিং দেওয়া থাকে, অনেক জায়গায় একটা করে শ্লোক পাবে, সেই শ্লোকগুলো গীতার বিভিন্ন অংশ থেকে সেই শ্লোকগুলো দেওয়া হয়েছে। সেই শ্লোকটি যদি পড়ো তাহলে সেই চ্যাপ্টারটা উনি কি বলতে চাইছেন তার পুরো অর্থ সেই শ্লোকের ভেতর দেওয়া আছে। শ্রীরামকৃষ্ণ আজ স্টার থিয়েটারে প্রহ্লাদ চরিত্রের অভিনয় দেখিতে আসিয়াছেন। প্রহ্লাদ চরিত্রের অভিনয় দেখতে এসছেন। আমরা প্রহ্লাদের ঘটনা অনেকেই জানি, এখনকার ছেলে মেয়েরা জানে না, বয়স্করা তো সবাই জানেন, কারণ আগেকার দিনে আমাদের ছোট বয়সে এইসবগুলো কম্পালসারি পড়ার ভেতরে ছিল, প্যারেন্টসের ভেতরে ছিল। এখনকার পাঠ্য যারা মানে আমাদের খুব জ্ঞানী গুণী যারা মানুষ রয়েছেন, যারা এই সিলেবাস কমিটিতে রয়েছে, তারা মনে করেছেন বোধ হয় এগুলোর প্রয়োজন নেই, সেজন্য তাদেরকে শিক্ষার অঙ্গন থেকে বিচ্ছিন্ন করার একটা অদ্ভুত মানে এগুলো একটা ষড়যন্ত্র বলা যেতে পারে, মানুষকে ট্র্যাডিশন থেকে আপটুডেট করে দেওয়ার একটা। এখনকার ছেলেমেয়েদের সেটা পড়ার সুযোগ হয়। প্রহ্লাদ চরিত্রের অভিনয় দেখতে আসিয়াছেন, সঙ্গে মাস্টার, বাবুরাম ও নারায়ণ প্রভৃতি। দেখো কে কে আছেন সেটা উনি ইনফরমেশনে বলছেন, বর্ণনা করছেন সুন্দরভাবে। প্রহ্লাদ চরিত্র দেখতে এসছেন, কোথায় এসেছেন বলছেন, সঙ্গে কারা আসছেন বলছেন। স্টার থিয়েটার তখন বেগুন স্ট্রিটে, এই রঙ্গমঞ্চে পরে এমারল্ড থিয়েটার ও ক্লাসিক থিয়েটারে অভিনয় সম্পন্ন হয়েছে। স্টার থিয়েটার পরবর্তীকালে পরিবর্তন হয়, যারা থিয়েটারের ইতিহাস পড়েছে তারা জানে। আজ এবারে বলছি দেখো কিভাবে বর্ণনা হচ্ছে। আজ রবিবার 30শে অগ্রহায়ণ, কৃষ্ণা দ্বাদশী তিথি, তিথিটাও বলছে, বার তিথি বলতেন 14ই ডিসেম্বর 1884 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ একটি বক্সে উত্তরাশ্ব হইয়া বসিয়া আছেন। আগেকার দিনে সিনেমা বা বক্স হতো, বক্সটা স্পেশাল থাকতো, মানে সেটা একটু দাম বেশি থাকতো, সেটা যাতে নির্দিষ্ট 2 জনের বক্স হতে পারে, 4 জনের বক্স হতে পারে, 6 জনের বক্স হতে পারে, হয়তো এখন আছে কিনা আমি জানি না। আগেকার বড় বড় সিনেমা হলে এসবগুলো ছিল বক্স সিস্টেম, এখানে থিয়েটার হলেও সেই বক্স সিস্টেম ছিল। শ্রীরামকৃষ্ণ একটি বক্সে উত্তরাশ্ব হইয়া বসে আছে, দেখো বর্ণনাটা কত নিখুঁত। উত্তরাশ্ব মানে উত্তর দিকে মুখ করে বসে আছেন, উত্তরাশ্ব হইয়া বসে আছেন। রঙ্গালয় আলোক্য কেন্দ্র, কাছে মাস্টার, বাবুরাম ও নারায়ণ বসে আছেন, গিরিশ আসিয়াছেন। অভিনয় এখনো আরম্ভ হয় না, ঠাকুর গিরিশের সঙ্গে কথা কহিতেছেন। এবারে কথোপকথনটা তিনি